হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ক্লাসরুম। বন্ধুরা, এই ভিডিওতে মাধ্যমিক এবিটিআই টেস্ট পেপার 2026 এর অঙ্কের যে সেট নাম্বার 2 আছে, এটা 53 পৃষ্ঠা, এর 1 তারিখ থেকে পরপর সমস্ত অঙ্কগুলো করব। তো শুরুতেই বলবো, আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটিকে অবশ্যই লাইক করবে, ফলো করবে। তো এখানে একের একে আছে, প্রতি বছর নির্দিষ্ট শতকরা হারে পরিবর্তিত হয়ে বর্তমানে একটি অঞ্চলের পরিযায়ী শ্রমিকের সংখ্যা 5000 ইন্টু 11/10 হোল টু দি পাওয়ার কিউব জন হলে 3 বছর পর ওই অঞ্চলে শ্রমিকের সংখ্যা হবে 5000 জন, নাকি 3 বছর পরে শ্রমিকের সংখ্যা অপরিবর্তিত থাকবে, নাকি প্রতি বছর 10% হারে বৃদ্ধি পায়, নাকি প্রতি বছর 11% হারে হ্রাস পায়। এর থেকে কোনটা সঠিক সেটা বলতে হবে। তাহলে সমাহার বৃদ্ধি বা সমাহার হ্রাসের যে সূত্র, এ সমান পি ইন্টু 1 প্লাস r/100 হোল টু দি পাওয়ার n। তো এটা সমান এখানে দেওয়া আছে 5000 ইন্টু 11/10 কিউব সমান লিখতে পারি 5000 আচ্ছা, এখানে 11/10 আছে, তাহলে আমি লিখতে পারবো 10/10 প্লাস 1/10 কিউব সমান এটা 10/10 অর্থাৎ 1 প্লাস 1/10 কিউব। তাহলে এর সাথে তুলনা করলে পাই পি সমান 5000, 1 প্লাস এখানে 1/10 আছে, তাহলে এখানে লেখা যায় 500 ইন্টু 1 প্লাস এখানে 1-এর 10 অর্থাৎ 10-এর 100 হোল টু দি পাওয়ার n। এরপরে বিভিন্ন যে অপশানগুলো যেখানে আছে, অপশানগুলো দেখতে হবে। এ 3 বছর পর ওই অঞ্চলের শ্রমিকের সংখ্যা হবে 5000। এটা মিথ্যা, কারণ 3 বছর পরে পরেরটা এখানে দেওয়া আছে, 5000, এখানে 5000টা কিন্তু আগের, এটা আগের, আর টোটালটা গুণ করার পরে আমি পরের মানটা পাবো, সুতরাং এটা মিথ্যা। তারপরে আছে বি, 3 বছর পরে ওই অঞ্চলের শ্রমিকের সংখ্যা অপরিবর্তিত থাকবে, এটাও মিথ্যা, কারণ অপরিবর্তিত থাকবে না। তারপরে প্রতি বছর 10% হারে বৃদ্ধি পায়, হ্যাঁ এটা সঠিক, এটা অ্যাকচুয়ালি 10% হারে বৃদ্ধি বোঝায়। এখানে যদি তুলনা করি এর সাথে, তাহলে দেখতে পাবো কি এখানে এই আর এর জায়গাতে 10 আসছে, অতএব 10% বৃদ্ধি, r% সমান 10%, যেহেতু প্লাস চিহ্ন আছে তাহলে 10% বৃদ্ধি। এ বি সি ডি ক্রমিক সমানুপাতি হলে কোনটি সত্য নয়? তাহলে এখানে এ বি সি ডি অপশানগুলো দেওয়া আছে। প্রথমে যদি এ অপশানটা দেখি, এদিককার মাত্রা 2 বা এই দুটো রাশিমালা যদি গুণ করি আমরা, এ স্কোয়ার সি স্কোয়ার, তারপরটা হবে এ স্কোয়ার ডি স্কোয়ার, অর্থাৎ মোট মাত্রা এখানে 2, এখানে 2, 2 আর 2 4, তাহলে এদিককার মাত্রা 4, এদিকেও তাই, এদিকেও মাত্রা 4, কারণ এটা এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্রে ভাঙলে এখানে বি টু দি পাওয়ার 4 আসবে, সুতরাং এদিককার মাত্রা 4, এদিককার মাত্রা 4, তাহলে দুই দিকে মাত্রা সমান, সুতরাং এটা সত্য। এরপর যদি দেখি বি, বাদিকে সমান চিহ্নের বাদিকের মাত্রা, এখানে মাত্রা 2, এখানে মাত্রা 2, এখানে মাত্রা 2, এদিকেও মাত্রা 2, তাহলে এটাও সত্য। সি যদি দেখি, এদিককার মাত্রা 1 2 3 4, না 1 2 3, আমরা যদি পরপর গুণ করি তাহলে দেখব কি এখানে মাত্রা 3 হবে, বাট ডান দিকের যে মাত্রা এটা গুণ করি 2, এটা 2, এটা 2, তাহলে বাদিকের মাত্রা 1 2 3, ডান দিকের মাত্রা 2, তাহলে কিন্তু এটা সঠিক নয়, কারণ দুই দিকের মাত্রা আলাদা হচ্ছে।
যদি ডি দেখি, দেখো বাদিকের মাত্রা এ স্কোয়ার, যদি দুটো গুণ করি পরপর, এ স্কোয়ার বি স্কোয়ার হচ্ছে, অর্থাৎ 2 আর 2 4। ডান দিকের মাত্রা আমরা প্রথম পদটা পাবো, এটাকে বিস্তার করলে এ বি তার হোল স্কোয়ার, অর্থাৎ এ স্কোয়ার বি স্কোয়ার। এদিককার মাত্রাও 4, তাহলে দুই দিকের মাত্রা 4, তাহলে এটা সত্য, কেবল সি সত্য নয়। এরপরে আছে নিচের কোন ক্ষেত্রে ত্রিভুজ দুটি সদৃশ কিন্তু সর্বসম নয়? ত্রিভুজ দুটির আকার এক কিন্তু আকৃতি আলাদা। আকার বলতে বড় সাইজ ছোট সাইজ অর্থাৎ সাইজ বোঝাই, আর আকৃতি বলতে কেমন দেখতে সেটা বোঝায়। তাহলে সদৃশ বা সদৃশ কিন্তু সর্বসম নয়, তাহলে আকৃতি আলাদা মানে সেটা সদৃশ নয়, তাহলে এ হচ্ছে না। বি, ত্রিভুজ দুটির আকৃতি এক কিন্তু আকার আলাদা। আকৃতি যদি এক হয় এবং আকার আলাদা হয়, তাহলে এটা ত্রিভুজ দুটির আকার ও আকৃতি উভয়েই পৃথক। ত্রিভুজ দুটির আকার ও আকৃতি উভয়েই এক। নিচের কোন ক্ষেত্রে ত্রিভুজ দুটি সদৃশ কিন্তু সর্বসম নয়? এখানে সদৃশ কিন্তু সর্বসম নয় বলছে। তাহলে এখানে দেখতে পাচ্ছি ত্রিভুজ দুটির আকৃতি এক কিন্তু আকার আলাদা। হ্যাঁ, এই ক্ষেত্রে সদৃশ হবে। ত্রিভুজের আকৃতি একই কিন্তু আকার আলাদা, অর্থাৎ ত্রিভুজ দুটি একই রকম দেখতে, বাট একটা বড় সাইজ আর একটা ছোট সাইজ, সেটা বি দিয়ে বোঝাচ্ছে। তাহলে কিন্তু ত্রিভুজ দুটি সদৃশ কিন্তু সর্বসম নয়, এই সত্য পূরণ করছে। সি যদি দেখি, ত্রিভুজ দুটির আকার ও আকৃতি উভয়ই পৃথক। আকার পৃথক হলে অসুবিধা নেই, কিন্তু আকৃতি পৃথক হলে ত্রিভুজ দুটি কিন্তু সদৃশকোণী হবে না। সদৃশ কিন্তু কোন ক্ষেত্রে ত্রিভুজ দুটি সদৃশ কিন্তু সর্বসম নয়। আচ্ছা, আর ডিতে বলছে ত্রিভুজ দুটির আকার ও আকৃতি উভয়েই এক। তাহলে আকার এবং আকৃতির উভয়েই যদি এক হয়, তাহলে ত্রিভুজ দুটি সদৃশ হবে, সাথে সাথে সর্বসম হবে, কিন্তু সর্বসম নয় বলা আছে, সেই জন্য ত্রিভুজ দুটির আকার একই ও আকৃতি একই, এটা ভুল, এটা কিন্তু ভুল। তাহলে এখানে এই বি উত্তর হবে। আচ্ছা, এরপরে 4, আর একক বহির্ব্যাসার্ধ এবং আর একক অন্তর্ব্যাসার্ধ বিশিষ্ট একটি ফাঁপা অর্ধগোলাকী আকৃতি বাটির সমগ্রতলের ক্ষেত্রফল এর থেকে কোনটা হবে বলতে হবে। তাহলে কি আছে, আর একক বহির্ব্যাসার্ধ এবং আর একক অন্তঃব্যাসার্ধ বিশিষ্ট একটি ফাঁপা অর্ধগোলকাকৃতি বাটির সমগ্রতলের ক্ষেত্রফল। তাহলে এটা আমরা অঙ্ক করে বা হিসাব করে বলতে পারবো। 4, তাহলে বাটির ছবিটা প্রথমে আমি এখানে এঁকে ফেলবো। অর্ধগোলকাকৃতি বাটির ছবিটা কিছুটা এরকম, এটা ফাঁপা বলা আছে। তাহলে এই যে বাইরের বক্রতলের ক্ষেত্রফল, বাইরের বক্রতলের ক্ষেত্রফল সমান 2 পাই আর স্কোয়ার, ভিতরের বক্রতলের ক্ষেত্রফল সমান 2, ভেতরের দিকটা 2 পাই স্মল আর স্কোয়ার
এবার এই মুখের যে এই বাটির মুখের এই মুখের পরিধি বরাবর যে ক্ষেত্রটা আছে, তাহলে মুখের বলয়াকৃতি তলের ক্ষেত্রফল, বলয়াকৃতি তলের ক্ষেত্রফল হবে এটা দিয়ে, এখান থেকে এটা হলো বহির্ব্যাসার্ধ, এটা হলো অন্তর্ব্যাসার্ধ, তাহলে এটা পাই আর স্কোয়ার, তার থেকে পাই অন্তর্ব্যাসার্ধ দিয়ে এটা বিয়োগ করছি, তাহলে এই মোট ক্ষেত্রফল এটা প্লাস এটা প্লাস এটা, মোট ক্ষেত্রফল সমান 2 পাই আর স্কোয়ার প্লাস 2 পাই আর স্কোয়ার প্লাস পাই আর স্কোয়ার মাইনাস পাই আর স্কোয়ার, 2 পাই আর স্কোয়ার 2 পাই আর স্কোয়ার এটা আর এটা পাই আর স্কোয়ার, তাহলে 3 পাই আর স্কোয়ার, 2 পাই আর স্কোয়ার থেকে একটা পাই আর স্কোয়ার বিয়োগ করলে প্লাস পাই আর স্কোয়ার, তাহলে অপশন বি এর সাথে মিলছে। ত্রিকোণমিতিক কোণ পরিমাপের ক্ষেত্রে কোনো কোণের একটি রশ্মি যদি ঘড়ির কাঁটার দিকে সম্পূর্ণ একবার আবর্তন করে আবার প্রথম অবস্থানে ফিরে আসে, তবে কোণের পরিমাপ অপরিবর্তিত থাকবে, নাকি 180 ডিগ্রি কমে যাবে, নাকি 360 ডিগ্রি কমে যাবে, নাকি 360 ডিগ্রি বেড়ে যাবে। তাহলে যেহেতু ঘড়ির কাঁটার দিকে ঘুরছে, তাহলে কোণের পরিমাপ হবে, এখানে লিখব উৎপন্ন কোণের পরিমাপ। ব্যাপারটা এরকম, এবার মনে করো এই রশ্মিটি এটা এক পাক ঘুরে আবার এখানে চলে এলো, তাহলে কেন্দ্রে যে কোণ, আমি ভুল ঘোরালাম, এটা এখান থেকে ঘুরে এদিকে আসছে, অর্থাৎ ঘড়ির কাঁটার দিকে ঘুরছে, তাহলে এখানে যে কেন্দ্রে যে কোণটা উৎপন্ন করলো এটা 360 ডিগ্রি কোণ, ঘড়ির কাঁটার দিকে ঘুরছে বলে মাইনাস, তাহলে সমান মাইনাস 360 ডিগ্রি কোণের পরিমাপ মাইনাস 360 ডিগ্রি, অর্থাৎ 360 ডিগ্রি এখানে কমে যাবে আছে, যেহেতু মাইনাস আছে সেই জন্য কমে যাবে লিখতে হবে। শ্রেণীতে প্রথম 15 জনের গড় বয়স x1 বার বছর, পরবর্তী 20 জনের গড় বয়স x2 বার বছর হলে এই 35 জনের গড় বয়স হবে। তাহলে 35 জনের গড় বের করতে গেলে আমাকে মোট বয়সকে 35 দিয়ে ভাগ করতে হবে, তাহলে মোট বয়সকে 35 দিয়ে ভাগ করতে হবে। তো এখানে 15 জনের গড় বয়স এটা দেওয়া আছে, মোট বয়স বের করে নেব, তাহলে এখানে লিখব 15 জনের প্রথম 15 জনের গড় বয়স সমান x1 বার, অতএব মোট বয়স পনেরো ইন্টু x1 বার। এরপরে পরবর্তী 20 জনের গড় বয়স
সমান x2 বার, অতএব মোট বয়স 20 x2 বার। তাহলে মোট লোক সংখ্যা 15 এবং 20 35 জনের মোট বয়স, এদিকে আছে 15 x1 বার, এদিকে আছে 20 x2 বার, এবং গড় বয়স তো মোট বয়সকে লোক সংখ্যা দিয়ে ভাগ করতে হবে, 15 প্লাস 20, অর্থাৎ এটাই ডি, 6 ডি। শূন্যস্থান পূরণ করো যে কোনো 5টি। সাব্বা ও দীপকের অংশীদারি কারবারে দীপকের মূলধনের আনুপাতিক ভাগার 2/7 হলে দীপকের মূলধন সাব্বার মূলধনের কত গুণ হবে? তাহলে দীপকের মূলধনের আনুপাতিক ভাগার 2/7, অতএব সাব্বার মূলধনের আনুপাতিক ভাগার হবে 1 মাইনাস 2/7 সমান 7 7, 7 মাইনাস 2, অর্থাৎ এটা হলো 5/7। তো এখানে প্রশ্ন যে দীপকের মূলধন সাব্বার মূলধনের, তাহলে সাব্বার সাপেক্ষে দীপকের মূলধন বের করতে হবে। তাহলে আমি কি করব, এখানে দীপকের মূলধন সাব্বার সাপেক্ষে দীপকের মূলধন কত গুণ, তাহলে এখানে লিখব সাব্বার মূলধন। দীপকের মূলধন আছে, এটা আনুপাতিক ভাগার 2/7, সাব্বার আছে 5/7 সমান 2/7, আর এটা 7/5, তাহলে এটা হলো 2/5, আর উপর নিচে, আচ্ছা উপর নিচে নয়, 2কে 5 দিয়ে ভাগ করলে 0.4, তাহলে শূন্যস্থানে এই 2/5 বসালেও চলবে, আবার 0.4 বসালেও চলবে। এক্স ও ওয়াই দুটি চল এবং তাদের সম্পর্কিত মানগুলি, এক্স এর মান দেওয়া আছে, এখানে ওয়াই এর মানগুলি দেওয়া আছে, এক্স ও ওয়াই ড্যাশ ভেদে আছে। তাহলে আমরা দেখব যে এক্স এবং ওয়াই এর ভাগফল ধ্রুবক হচ্ছে নাকি গুণফল ধ্রুবক হচ্ছে, সেটা দেখতে হবে যে ভাগফল ধ্রুবক হচ্ছে নাকি গুণফল ধ্রুবক হচ্ছে। তাহলে প্রথম কি আছে, প্রথম এক্স সমান আছে, এক্স সমান 5 ও ওয়াই সমান 10, তাহলে এক্স ওয়াই সমান 5 10 50, আর আমি একেবারে এক্স বাই ওয়াই বের করে নিই, এটা হবে 5/10 অর্থাৎ 1/2। পরবর্তী মান আছে এক্স সমান 4, ওয়াই সমান 12.5, তাহলে এক্স ওয়াই সমান
এটা গুণ করছি, তাহলে 4 মানে দুখানা 2, 2 ইন্টু 2, তাহলে 12.5 প্রথম ডবল করলে 25, পরের ডবল 50, এক্স ওয়াই সমান 50, আর এক্স বাই ওয়াই সমান 4/12.5। তাহলে আমি দেখতে পাচ্ছি এর গুণফলটা কিন্তু 50 এলো, গুণফলটা 50 এলো। এখানে ভাগফল এসেছিল 1/2, এখানে কিন্তু আর 1/2 আসছে না, তাহলে আমি গুণফলটাই দেখব। এক্স সমান 25, ওয়াই সমান 2, এক্স ওয়াই সমান 25 দুগুণ 50, তারপরে এক্স সমান 8, ওয়াই সমান 6.25, এক্স ওয়াই সমান 8 মানে আমরা 2 ইন্টু 2 ইন্টু 2 ভাবতে পারি যে 3খানা 2 পরপর গুণ, তাহলে 6.25কে 3বার ডবল করব। তাহলে প্রথমবার ডবল করলে এটা 12.5, তারপরে 12.5 ডবল 25, তার ডবল 50, তাহলে এখানেও 50, তাহলে এখানে এক্স ওয়াই সমান সব ক্ষেত্রে 50 বেরোচ্ছে, তাহলে এক্স ওয়াইটা ধ্রুবক। তাহলে অতএব আমরা বলতে পারি এক্স সমানুপাতি 1/y, এক্স ও ওয়াই ড্যাশ ভেদে আছে, তাহলে অতএব এক্স ও ওয়াই ব্যস্ত ভেদে আছে। দুইয়ের 3, কোনো চতুর্ভুজের চারটি কোণের সমদ্বিখণ্ডকগুলি পরস্পর মিলিত হয়ে যে চতুর্ভুজ গঠন করে সেটি একটি ড্যাশ। তাহলে চতুর্ভুজের চারটি কোণের সমদ্বিখণ্ডক আঁকতে হবে। তাহলে এখানে চতুর্ভুজের কোনো ধরন বলা নেই, সুতরাং একটা অনিয়মিত চতুর্ভুজ আঁকতে হবে। তাহলে 2-এর এখানে আছে একটি চতুর্ভুজের 2-এর 3, তাহলে চতুর্ভুজটি আমি এভাবে আঁকছি। এ বি সি ডি। এবার এদের সমদ্বিখণ্ডকগুলো খুব সাবধানে এবং অনেকটা সঠিক করে আঁকার চেষ্টা করতে হবে, তাহলে বোঝা যাবে যে সমদ্বিখণ্ডকগুলি পরপর যুক্ত হয়ে কি গঠন করছে। তাহলে এখানে একটা এইরকম আকৃতির চতুর্ভুজ তৈরি হয়েছে। যদি আমরা এই চতুর্ভুজটা সামান্তরিক নিই,
এখন এই কোণের সমদ্বিখণ্ডক সেটা এইদিকে আসবে, এই কোণের সমদ্বিখণ্ডক এভাবে হবে, এই কোণেরটা এখানে আর এই কোণেরটা এখানে। তাহলে এখানে এক্ষেত্রে একটা আয়তক্ষেত্র তৈরি হলো, আর এখানে তৈরি হচ্ছে এরকম। তাহলে যে চতুর্ভুজ তৈরি হয়েছে, চতুর্ভুজের নাম দিলাম এটা পি, এটা কিউ আর এস, এভাবে নাম দিলাম। এখন আমরা বের করার চেষ্টা করব পি কোণ, কিউ কোণ, আর কোণ, এস কোণ এর মান কত। তাহলে পি কোণ বলতে আমরা এই কোণটাকে প্রকাশ করছি। তাহলে পি সমান কোণ পি, আচ্ছা কোণ পি, দেখো পি সি ডি ত্রিভুজ আছে, এই ত্রিভুজের এই কোণ এবং এই কোণ মিলে 180 ডিগ্রি। তাহলে পি কোণটা হবে 180 ডিগ্রি থেকে কি করব, এই কোণটা আর এই কোণটা বিয়োগ করব। এটা হচ্ছে এই ডি কোণের হাফ, এটা হচ্ছে সি কোণের হাফ, তাহলে মাইনাস সি এর হাফ এবং ডি এর হাফ, এই হলো। এরপরে আর কোণটা দেখি, আর কোণটা হচ্ছে এই এটা এটা মিলে 180 ডিগ্রি। তাহলে এই আর কোণটা, আমি আর কোণটাকে আর হিসাবেই লিখছি। এই আর কোণটা হলো 180 ডিগ্রি থেকে বিয়োগ করব এটা আর এটা, এটা হচ্ছে এর হাফ, এটা বি এর হাফ, তাহলে এ প্লাস বি বাই 2। তো যদি যোগ করি সমান দুখানে 180 ডিগ্রি আছে, তাহলে আমি লিখতে পারি 360 ডিগ্রি মাইনাস এ প্লাস বি প্লাস সি প্লাস ডি বাই 2, তাহলে হলো 360 ডিগ্রি মাইনাস 4টে কোণ যোগ করলে আমরা জানি 360 ডিগ্রি হয় বাই 2 সমান 360 ডিগ্রি মাইনাস 360-এর হাফ 180 ডিগ্রি। 360 থেকে 180 বিয়োগ করলে 180 ডিগ্রি। তাহলে পি কোণ এবং আর কোণ মিলে 180 ডিগ্রি। এবার কিউ এবং এস, তো যাই হোক কিউ কোণটা আমি বের করতে চাইছি, তাহলে এই কিউ কোণটা, আচ্ছা এটা হলো এবার কিউ কোণটা বের করতে চাইছি। চতুর্ভুজের 4টি কোণ যোগ করলে 360 ডিগ্রি হয়, পি এবং আর যোগ করে যখন 180 ডিগ্রি হয়েছে, তাহলে কিউ এবং এস যোগ করে 360 ডিগ্রি মাইনাস 180 ডিগ্রি, তাহলে এটাও 180 ডিগ্রি হবে। তাহলে কি হলো যে পি কিউ আর এস চতুর্ভুজের, পি কিউ আর এস চতুর্ভুজের এর বিপরীত কোণগুলি 180 ডিগ্রি করে, বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক। সুতরাং এটি বৃত্তস্থ চতুর্ভুজ। একটি আয়তক্ষেত্রাকার টুকরোর দৈর্ঘ্যকে অক্ষ করে অক্ষের চারপাশে টুকরোটিকে একবার পূর্ণ আবর্তনের ফলে যে ঘনবস্তু তৈরি হয় তা হলো চোঙ, লম্ববৃত্তাকার চোঙ। এটা হবে 2/4 লম্ববৃত্তাকার চোঙ।
একটি সমকোণী ত্রিভুজের কোনো একটি সূক্ষ্মকোণের কোসাইন দ্বারা প্রকাশিত ত্রিকোণমিতিক অনুপাতটি একটি ড্যাশ অনুপাত। তো এখানে একটা সমকোণী ত্রিভুজ এঁকে নেব, এ বি সি। যদি এই কোণটা ধরি, এই কোণটা থিটা ধরলাম, আর এটা সূক্ষ্মকোণ, এটা ফাই ধরলাম, তাহলে কোসাইন থিটা অর্থাৎ কস থিটা সমান এটা ভূমি বাই অতিভুজ অর্থাৎ বিসি বাই এসি। যদি এটা ধরি তাহলে কস ফাই ইজ ইকুয়াল টু, এর ক্ষেত্রে এটা ভূমি, এই কোণের সাপেক্ষে এটা ভূমি অর্থাৎ এবি বাই এসি। তাহলে এখানে আমরা জানি অতিভুজের দৈর্ঘ্য সবসময় বড় হয়, এসি গ্রেটার দ্যান বিসি ও এসিটা এবি এর চেয়েও বড়। তাহলে ওপরে ছোট নিচে বড়, ওপরে ছোট নিচে বড়, তাহলে অতএব বিসি বাই এসি ও এবি বাই এসি হলো, যেহেতু উপরে বড় নিচে ছোট, প্রকৃত ভগ্নাংশ। তাহলে উপরে ছোট নিচে বড়, এটা হলো প্রকৃত ভগ্নাংশ। বা যদি আমরা অনুপাত হিসেবে দেখি, এটা লঘু অনুপাত বা লঘু অনুপাত। তাহলে আমরা উত্তরে লিখতে হবে লঘু। পাড়ার ক্রিকেট খেলায় 5 জন 7 স্কোর করেছে, 4 জন 15 স্কোর 15, 4 জন, তাহলে 5 জন 7 স্কোর করেছে, 4 জন 15, 2 জন করেছে 10 এবং 11 স্কোর করেছে 2 জন। খেলায় স্কোরের সংখ্যাগুরু মান কত? তাহলে এখানে লিখে নেব স্কোর, আর এখানে লোক সংখ্যা অর্থাৎ পরিসংখ্যা। আর স্কোরটা হলো শ্রেণী। তো প্রথমে 5 জন 7 স্কোর 7 করেছে 5 জন। তারপরে 4 জন করেছে 15 স্কোর 15 করেছে 4 জন। 2 জন করেছে 10 স্কোর করেছে 2 জন এবং 11 স্কোর করেছে 2 জন। 11 স্কোর করেছে এখানেও 2 জন। তাহলে সংখ্যাগুরু মান সর্বোচ্চ পরিসংখ্যায় 5, তাহলে এখানে শ্রেণী হচ্ছে 7, তাহলে এটা হলো সংখ্যাগুরু মান ইজ ইকুয়াল টু 7। সর্বোচ্চ পরিসংখ্যা সমান 5, এটির শ্রেণী সমান 7, অতএব সংখ্যাগুরু মান সমান 7। তাহলে হয়ে গেল 2 এর 7, 2 এর 6 হয়ে গেল। এরপরে সত্য বা মিথ্যা লেখো যে কোনো 5টি। কোনো টাকার একদিনের সুদ কত পয়সা হলে মাসিক সরল সুদের হার 10% হবে? মাসিক সরল সুদের হার 10%। তাহলে I সমান PRQ/100, এই সূত্র দিয়ে আমরা সহজে করতে পারবো।
আই সমান পি আর টি বাই 100। তাহলে এখানে কি কি দেওয়া আছে প্রথমে লিখে নিই। আই সমান পি সমান আর সমান এবং টি সমান। তো এখানে বলা আছে কোনো টাকার একদিনের সুদ, কোনো টাকার একদিনের সুদ কত পয়সা হলে মাসিক সরল সুদের হার 10% হবে। এখানে লেখা আছে সত্য মিথ্যা, বাট প্রশ্নটা কিন্তু সত্য মিথ্যা হিসেবে দেওয়া নেই। কোনো টাকার একদিনের সুদ কত পয়সা হলে মাসিক সরল সুদের হার 10% হবে, অর্থাৎ এখানে সুদের পরিমাণ বের করতে বলেছে। তাহলে এখানে আই সুদের পরিমাণ বের করতে হবে। কোনো টাকার একদিনের সুদ কত পয়সা হলে, যাই হোক এখানে ভাষাটা বেশ পরিষ্কার না, সেই জন্য এটা করা গেল না। এটা ভাষাটা পরিষ্কার না, কিন্তু এটা উত্তরই মিথ্যা দেওয়া আছে। দুই দাগে আছে একটি দ্বিঘাত সমীকরণের দুটি বীজের মধ্যে একটি বাস্তব কিন্তু অপরটি বাস্তব নয়। তাহলে এটা মিথ্যা, এটাও ছিল মিথ্যা। তিনের 3, কয়েকটি ভিন্ন বৃত্তের অর্ধবৃত্তস্থ কোণের মান সমান হলে বৃত্তগুলি অবশ্যই সর্বসম হবে। না, এটা মিথ্যা, এটা মিথ্যা, কারণ এই পৃথিবীর সমস্ত বৃত্তের ক্ষেত্রে অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ হয়। সুতরাং অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ হলে আমরা বলতে পারবো না যে ওই বৃত্তগুলো সর্বসম হবে। লম্ববৃত্তাকার শঙ্কুর শীর্ষবিন্দু থেকে বৃত্তাকার ভূমির উপর লম্ব অঙ্কন করা হলে তা ভূমিকে যে কোনো বিন্দুতে স্পর্শ করতে পারে। লম্ববৃত্তাকার শঙ্কুর শীর্ষবিন্দু থেকে বৃত্তাকার ভূমির উপর লম্ব অঙ্কন করা হলে তা ভূমিকে যে কোনো বিন্দুতে স্পর্শ করতে পারে। এটা মিথ্যা, কারণ আমরা দেখেছি যে ভূমির কেন্দ্রবিন্দুতে ছেদ করে বা ভূমির কেন্দ্রবিন্দুকে স্পর্শ করে। এটা ভূমির কেন্দ্র, তাহলে যে কোনো বিন্দু নয় বরং কেন্দ্র, তাহলে এটা মিথ্যা। একটি সমকোণী ত্রিভুজের একটি নির্দিষ্ট সূক্ষ্মকোণ থিটা এর সাপেক্ষে লম্বের দৈর্ঘ্য ইজ গ্রেটার দেন ভূমির দৈর্ঘ্য হলে থিটা এর মান 30 ডিগ্রি হতে পারে না। ABC এটা একটা সমকোণী ত্রিভুজ এঁকেছি। একটি সমকোণী ত্রিভুজের একটি নির্দিষ্ট সূক্ষ্মকোণ থিটা এর সাপেক্ষে লম্বের দৈর্ঘ্য ভূমির দৈর্ঘ্যের চেয়ে বড়। এটা লম্বের দৈর্ঘ্য ভূমির দৈর্ঘ্যের চেয়ে বড়, লম্ব ইজ গ্রেটার দেন ভূমি। যদি এরকম হয় লম্ব ইজ গ্রেটার দেন ভূমি,
তো এটা আমি যখন লম্ব ভাববো তাহলে এই কোণটা ভাবছি থিটা, এই কোণের সাপেক্ষে এটা লম্ব আর এটা ভূমি। তাহলে লম্ব যদি বড় হয় আর ভূমি যদি ছোট হয় তাহলে এর সামনের বাহু থিটা, এর সামনের বাহু এই এ। তাহলে এখানে এ বি বড় আর বিসি যদি ছোট হয়, এ বি বড় বিসি ছোট, তো এখানে আমরা জানি বড় বাহুর বিপরীত কোণ বড় হয়, ছোট বাহুর বিপরীত কোণ ছোট হয়। তাহলে এখানে বলতে পারি এ বি বাহুর এর থিটা, এটা এ বি বাহুর বিপরীত কোণ থিটা, সি কোণটা, সি ইজ গ্রেটার দেন এ, সি কোণটা এ এর চেয়ে বড়। আবার এ প্লাস সি কোণ, এ কোণ এবং সি কোণ, এই কোণ এবং সি কোণ মিলে 90 ডিগ্রি, কারণ এটা 90 ডিগ্রি, তাহলে বাকি দুটো কোণ মিলে 90 ডিগ্রি হবে, 90 ডিগ্রি। তো আমাকে সি কোণটাকে বড় রাখতে হবে। তাহলে যদি এ কোণ আর সি কোণ সমান সমান হয়, এখানে সমান সমান হবে না কারণ লম্ব বড় বলা আছে। তাহলে লম্ব যখন বড় তাহলে এই সি কোণটা যেহেতু বড় হবে তাহলে কোণ সিটা 45 ডিগ্রি অপেক্ষা বড়। কারণ যদি সমান সমানও হয় তাহলে প্রত্যেকটা 45 ডিগ্রি করে, কিন্তু সমান নয় বলা আছে, এটা বড় বলা আছে, তাহলে এই কোণটা 45 ডিগ্রির চেয়ে বড়, অর্থাৎ কোণ সি এটা 30 ডিগ্রির চেয়েও বড়। 45 ডিগ্রির চেয়ে যদি বড় হয় তাহলে এটা কিন্তু 30 ডিগ্রির চেয়েও বড় হবে। আর যখনই 30 ডিগ্রি, আচ্ছা এটা 30 ডিগ্রির চেয়ে বড় হবে, কিন্তু প্রশ্নে বলা আছে যে এই কোণের মান 30 ডিগ্রি হতে পারে না, তাহলে ওটা সত্য বলা আছে। অর্থাৎ কোণ সি সমান 30 ডিগ্রি হতে পারে না, তাহলে বক্তব্যটি সত্য। রাশি বিজ্ঞানে সামেশন অফ এফআই ইজ ইকুয়াল টু এন। আমরা এন বলতে পরিসংখ্যার যোগফলকে বুঝি, আবার সামেশন অফ এফআই এটাও পরিসংখ্যার যোগফলকে বুঝি, সুতরাং এটা সত্য। আচ্ছা, নেক্সট আছে এটা 4-এর দাগ। নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দাও যে কোনো 10টি। বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদের হারে 1000 টাকা ধার নেওয়ার 2.5 বছর পর সুদে আসলে কত টাকা শোধ করতে হবে? তো এখানে আমরা লিখে লিখে অঙ্কটা করব যে প্রথম বছরের আসল সেটা হলো 10,000 টাকা। তাহলে প্রথম বছরের আসল সমান 10,000 টাকা। এরপরে প্রথম বছরের 10%, এখানে প্রথম বছরের 10% সুদ 10,000 এর 10%, তাহলে সমান 1,000 টাকা। দ্বিতীয় বছরের আসল আগে ছিল 10,000 টাকা আসল, এখন 1,000 টাকা বেড়ে গেছে, তাহলে এটা হলো 11,000 টাকা।
তাহলে এখানে 11,000 টাকা হলো। এবার দ্বিতীয় বছর 10% সুদ। $11,000 ইন্টু 10/100, 10 10 কে 100 সমান 1,100 টাকা। তাহলে দ্বিতীয় বছরের আসল, না এটা তৃতীয় বছরের আসল। তৃতীয় বছরের আসল হচ্ছে 11,000 টাকা প্লাস 1,100 টাকা। 11,000 1,100, তাহলে 11,000 আর 1,000 12,100 টাকা। তাহলে তৃতীয় বছরের আসল হলো 12,100 টাকা। এবার আমার ওখানে আড়াই বছরের সুদ হিসাব করতে হবে। তাহলে 2 বছর পরে পরের 6 মাসের সুদ। তাহলে এখানে আড়াই বছর পর সুদে আসলে অর্থাৎ সুদ আসল বের করতে হবে। তো আমি সুদটা বের করে নেব। এখানে 1,2,1,0,0 ইন্টু 10/100। এবার যেহেতু 6 মাস অর্থাৎ 1 বছরের হাফ, তাই সুদের পরিমাণটাও এই হাফ হয়ে যাবে। একে 2 দিয়ে ভাগ করতে হবে। 1210, তাহলে এটা হলো 605। সমূল চক্রবৃদ্ধি। এখানে 12,100 ছিল এবং 605 টাকা সুদ হয়েছে। বারো হাজার একশো আর এখানে 600, তাহলে 12,705 টাকা। এটা সুদে আসলে হচ্ছে। রাম ও রহিম যথাক্রমে 5,000 টাকা ও 2,000 টাকা মূলধন দিয়ে ব্যবসা শুরু করার 6 মাস পর রাম 3,000 টাকা তুলে নিল এবং রহিম 3,000 টাকা লগ্নি করল। বছরের শেষে রামের লভ্যাংশ 800 টাকা হলে মোট লাভ কত হবে? তাহলে সময়ের সাপেক্ষে রাম ও রহিমের মূলধনের অনুপাত বের করতে হবে। তাহলে লিখব সময়ের সাপেক্ষে রাম ও রহিমের মূলধনের অনুপাত। সময়ের সাপেক্ষে রামের মূলধন এখানে রাম ও রহিম, রাম নিয়েছে 5,000 টাকা, এটা 12 মাস খাটবে। তারপরে 6 মাস পর রাম 3,000 টাকা তুলে নিল, তাহলে মাইনাস দেব 3,000 টাকা। তাহলে এই 3,000 টাকা 6 মাস মিসিং থাকবে, অর্থাৎ ব্যবসায় খাটবে না। 5 বারং 60, অর্থাৎ এটা হবে 60,000।
তিন ছয় 18, 60,000 থেকে 18,000 বিয়োগ করতে হবে। তাহলে 60,000 থেকে যদি 20,000 বিয়োগ করা হয় 40,000 হবে, বাট আমি বিয়োগ করছি 18,000, তাহলে এটা হলো 42,000। ও রহিমের মূলধন তাহলে রহিম প্রথম ব্যবসায় লেগেছিল 2,000 টাকা মূলধন দিয়ে। এই 2,000 টাকা তার 12 মাস খাটবে। তারপরে 6 মাস পরে রাম যখন 3,000 টাকা তুলে নিয়েছিল, তখন রহিম 3,000 টাকা লগ্নি করেছিল। তাহলে এই 3,000 টাকা এটা 6 মাসের জন্য খাটবে। সমান 12 দুগুণে 24, 24,000 প্লাস 3 ছয় 18, 18,000 টাকা। তাহলে এটা হলো 42,000 টাকা। তাহলে দুজনের মূলধনের অনুপাত রামের ছিল 42,000, রহিমেরও হয়েছে 42,000। 42,000 দিয়ে ভাগ করলে 1:1। অতএব রাম ও রহিম সমান সমান লভ্যাংশ পাবে। তো এখানে বছরের শেষে রামের লভ্যাংশ 800 টাকা। রামের লভ্যাংশ 800 টাকা হলে রহিমের লভ্যাংশ ও 800 টাকা হবে। তাহলে বছরের শেষে রামের লভ্যাংশ 800 টাকা হলে মোট লাভ, রাম পেল 800 টাকা, রহিম পেল 800 টাকা। সমান 1600 টাকা। A:B সমানুপাতি C:D হলে দেখাও যে A-B:B সমানুপাতি C-D:D। তাহলে এখানে আছে A:B সমানুপাতি C:D। যদি বাই দিয়ে লিখি A/B সমান C/D। এখন আমাকে আনতে হবে A-B। তাহলে উভয় দিকে বাম পক্ষ থেকে 1 বিয়োগ, ডান পক্ষ থেকেও 1 বিয়োগ। তাহলে একের নিচে 1, 1 এবং B এর লসাগু B, 1 এবং D এর লসাগু D। B দিয়ে B কে ভাগ করলে 1 পাই, 1 দিয়ে A কে গুণ, তাহলে হলো A মাইনাস 1 দিয়ে B কে ভাগ করলে B পাই, B দিয়ে 1 কে গুণ B, আর এখানে হবে C মাইনাস D। তাহলে অতএব আমরা লিখতে পারি A-B:B সমানুপাতি C-D:C, না D, এখানে লিখব প্রমাণিত।
যদি a কিউব প্লাস b কিউব সমান b কিউব মাইনাস 3abc বা a কিউব হয়, দেখাও যে এক্স স্কোয়ার মাইনাস বিএক্স প্লাস সি সমান 0 দ্বিঘাত সমীকরণটির বীজদ্বয় আলফা ও বিটা। a কিউব প্লাস বি কিউব সমান বি কিউব মাইনাস 3abc বাই a কিউব, এটা দেওয়া আছে। আলফা কিউব প্লাস বিটা কিউব সমান লেখা যায় বি কিউব বাই এ কিউব মাইনাস 3abc বাই এ কিউব। তাহলে এ কিউব প্লাস বি কিউব আমরা জানি যে এ প্লাস বি হোল কিউব সমান এ প্লাস বি হোল কিউব সমান এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি, এটা লেখা যায় বা আমরা এখান থেকে লিখতে পারি এ কিউব প্লাস বি কিউব সমান এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, এটা লিখতে পারি। তাহলে এখানে লিখবো আলফা প্লাস বিটা হোল কিউব মাইনাস 3 আলফা বিটা ইন্টু আলফা প্লাস বিটা সমান এখানটা লিখবো বি বাই এ তার হোল কিউব মাইনাস, এখানে দেখো এখানে আছে এ কাটছে আর এ কিউব কাটছে, তাহলে এ স্কোয়ার থাকছে নিচে, তাহলে 3 লিখবো আলফা প্লাস বিটা মানে বি বাই এ লিখলাম, তাহলে 3 এ হয়ে গেল 3 বি বাই এ, নিচে দুটো এ ছিল আর একটা এ নিচে আছে, একটা এ দিয়ে দিলাম, উপরে আছে একটা সি। এই দুই পক্ষ তুলনা করছি, তাহলে উভয় পক্ষকে তুলনা করে পাই এই যে আলফা প্লাস বিটার জায়গাতে বি বাই এ আছে ও আলফা বিটার জায়গাতে সি বাই এ আছে, সি বাই এ। অতএব সমীকরণটি হলো এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা এক্স প্লাস আলফা বিটা, এটা সমান 0, এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটার মান বি বাই এ ইন্টু এক্স প্লাস এখানে সি বাই এ হবে, এটা সমান 0 বা এক্স স্কোয়ার মাইনাস বি এক্স বাই এ প্লাস সি বাই এ সমান 0, উভয় পক্ষকে এ দিয়ে গুণ করব, তাহলে এ এক্স স্কোয়ার মাইনাস বি এক্স প্লাস সি সমান 0, উভয় পক্ষকে এখানে এ দিয়ে গুণ করেছি তাই এ এক্স স্কোয়ার হলো, এখানে এ দিয়ে গুণ করেছি তাই নিচে এটা থাকবে না, এখানে এ দিয়ে গুণ করেছি তাই নিচের এ থাকবে না, আর 0কে এ দিয়ে গুণ করলে 0ই হয়, তাহলে সমীকরণটি এটা। অতএব এ এক্স স্কোয়ার মাইনাস বি এক্স প্লাস সি সমান 0 সমীকরণের বীজদ্বয় আলফা বিটা। ষাট ডিগ্রি পরিমাপের একটি কোণ বিশিষ্ট একটি ত্রিভুজের একটি বাহু তার
পরিকেন্দ্রগামী। ত্রিভুজটির অবশিষ্ট দুটি কোণের শীর্ষবিন্দুগামী পরিব্যাসার্ধ পরিকেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তার মান কত? তাহলে এখানে দেখো, এখানে বলা আছে কি যে তার কোনো ত্রিভুজের একটি বাহু তার পরিকেন্দ্রগামী। আমরা জানি যে কেবল সমকোণী ত্রিভুজের একটি বাহু তার পরিকেন্দ্রগামী হয়, তো সেই বাহুটা হলো অতিভুজ এ বি সি। আর এই যে অতিভুজের মাঝখানে পরিকেন্দ্র অবস্থিত হয়, এটা পি মনে করলাম। আর এই কোণটা 60 ডিগ্রি, তাহলে 60 ডিগ্রি ত্রিভুজের একটি বাহু তার পরিকেন্দ্রগামী। ত্রিভুজটির অবশিষ্ট দুটি কোণের, তাহলে অবশিষ্ট কোণ মানে এই কোণ আর এই কোণ, অবশিষ্ট দুটি কোণের শীর্ষবিন্দুগামী ব্যাসার্ধ, তাহলে এই শীর্ষবিন্দুগামী এই ব্যাসার্ধ, এই শীর্ষবিন্দুগামী এই ব্যাসার্ধ পরিকেন্দ্রে যে কোণ উৎপন্ন করে, এই কোণ উৎপন্ন করেছে, এই কোণটা, তার মান কত? অর্থাৎ এই কোণটার মান বের করতে হবে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে এপি, যেহেতু পরিকেন্দ্র পি, এপি সমান বিপি সমান সিপি। এপি, বিপি আর সিপি পরপর সমান, তাহলে ত্রিভুজ পিবিসি এর বিপি সমান সিপি, তাহলে এই কোণটা আর এই কোণটা সমান হবে। অতএব কোণ পিবিসি সমান কোণ পিসিবি, আর প্রত্যেকটা 60 ডিগ্রি করে। অতএব এই বহিস্থ কোণের নাম এপিবি, এটা সমান এই অন্তস্থ কোণ দুটি যোগফলের সমান, অর্থাৎ 60 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি সমান 120 ডিগ্রি। এ ও বি এর মাধ্যমে একটি সমকোণী ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য প্রকাশ করো। এ ও বি এর মাধ্যমে একটি সমকোণী ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য প্রকাশ করো যেখানে এ ইজ গ্রেটার দ্যান বি। তাহলে মনে করলাম এটা একটা সমকোণী ত্রিভুজ এক্স ওয়াই জেড। তো এখানে এ ও বি এর মাধ্যমে একটি সমকোণী ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য প্রকাশ করো যেখানে এ ইজ গ্রেটার দেন বি। তাহলে এটাকে বি যদি মনে করি, তাহলে অতিভুজের দৈর্ঘ্য হবে √a² প্লাস বি স্কোয়ার। কারণ আমরা জানি যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজের স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে মনে করি সমকোণ সংলগ্ন বাহু দুটি একক বা এ ও বি পিথাগোরাসের সূত্রানুসারে আমরা জানি যে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে এখানে অতিভুজ লম্ব এ ভূমি বি, তাহলে সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, অতিভুজের স্কোয়ার সমান অতিভুজ সমান √a² প্লাস বি স্কোয়ার। অতএব বাহু তিনটি
a কমা b ও রুট অফ a স্কোয়ার প্লাস b স্কোয়ার। দুটি বৃত্ত পরস্পরকে পি ও কিউ বিন্দুতে ছেদ করেছে। পি ও কিউ বিন্দুগামী দুটি সরলরেখা একটি বৃত্তকে যথাক্রমে এ ও বি বিন্দুতে দুটি সরলরেখা একটি বৃত্তকে যথাক্রমে এ ও বি বিন্দুতে এবং দ্বিতীয় বৃত্তকে সি ও ডি বিন্দুতে ছেদ করেছে। কোণ পিএবি সমান 80 ডিগ্রি এবং পিসিডি এর আচ্ছা পিএবি সমান 80 ডিগ্রি হলে পিসিডি এর বৃত্তীয় মান কত? দুটি বৃত্ত পরস্পরকে পি ও কিউ বিন্দুতে ছেদ করেছে। তো এখানে একটা বৃত্ত আঁকলাম, এখানে আরেকখানে বৃত্ত আঁকলাম। পি বিন্দু এবং কিউ বিন্দুতে ছেদ করেছে দুটি বৃত্ত পরস্পরকে। পি ও কিউ বিন্দুগামী দুটি সরলরেখা একটি বৃত্তকে যথাক্রমে এ ও বি বিন্দুতে এবং দ্বিতীয় বৃত্তকে সি ও ডি বিন্দুতে ছেদ করেছে। তাহলে পি বিন্দুগামী একটা সরলরেখা যেটা দুটো বৃত্তকে ছেদ করবে। আর আচ্ছা এখানে আছে কি পি এ বি, পি ও কিউ, আচ্ছা পি ও কিউ বিন্দুগামী দুটি সরলরেখা একটি বৃত্তকে এ ও বি বিন্দুতে, তাহলে এটা এ, তাহলে এখানে আরেকটা সরলরেখা টানতে হবে। এটা বি, এ ও বি বিন্দুতে, আর এই বৃত্তকে এটা সি, এটা ডি বিন্দুতে ছেদ করেছে, সি ও ডি বিন্দুতে ছেদ করেছে। পিএবি কোণ সমান সমান 80 ডিগ্রি। পিএবি এই কোণটা 80 ডিগ্রি। তাহলে পিসিডি এই কোণটার মান বের করতে হবে, বৃত্তীয় মান। তাহলে এটা করার জন্য প্রথমে পিকিউ যুক্ত করতে হবে। পিকিউ যুক্ত হলে এদিকে একটা বৃত্তস্থ চতুর্ভুজ পাবো, এদিকে একটা বৃত্তস্থ চতুর্ভুজ পাবো। তাহলে এই যে চতুর্ভুজ এবি কিউপি চতুর্ভুজ থেকে পাই, এটা অবশ্য বৃত্তস্থ চতুর্ভুজ থেকে পাই যে বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক, অর্থাৎ এটা আর এটা মিলে 180 ডিগ্রি। এর নাম বিএপি, কোণ বিএপি প্লাস কোণ বিকিউপি সমান 180 ডিগ্রি। অতএব কোণ বিকিউপি এটা সমান 180 ডিগ্রি মাইনাস কোণ বিএপি যেটা কিনা 80 ডিগ্রি ছিল, 180 ডিগ্রি মাইনাস 80 ডিগ্রি সমান 100 ডিগ্রি। তাহলে এই কোণটা 100 ডিগ্রি পেলাম। তাহলে এটা একটা সরল রেখা, এটা যদি 100 ডিগ্রি হয়, এটা মিলে 180 ডিগ্রি। তাহলে কোণ এর নাম ডিকিউপি, এটা হবে 180 ডিগ্রি থেকে এই 100 ডিগ্রি বিয়োগ করছি। তাহলে এটা হলো 80 ডিগ্রি, অর্থাৎ এই সাইডে কোণটা 80 ডিগ্রি পেলাম। এবার এই যে বৃত্তস্থ চতুর্ভুজ এর বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক, তাহলে এটা পেয়ে গেলে এটা পাবো। তাহলে কিউডিসিপি বৃত্তস্থ চতুর্ভুজের
কোণ ডিকিউপি প্লাস কোণ ডিসিপি এটা সমান 180 ডিগ্রি, অতএব বিপরীত কোণগুলির পরস্পর সম্পূরক। এটা কিন্তু ডিপিসি হলো, বা আমরা পিসিডি বলতে পারতাম, এটা পিসিডি বলি বরং। তাহলে বা কোণ পিসিডি সমান 180 ডিগ্রি মাইনাস কোণ ডিকিউপি সমান 180 ডিগ্রি মাইনাস ডিকিউপি এর মান 80 ডিগ্রি সমান 100 ডিগ্রি। তাহলে 100 ডিগ্রি বেরোলো এই কোণের মান, এর বৃত্তীয় মান বের করতে হবে। তাহলে 100 ডিগ্রি সমান 100 ইন্টু পাই সি বাই 180 দিয়ে গুণ করতে হবে। 10 দিয়ে কাটলে 18 আর এটা 10, এটা 9, এটা 5, তাহলে সমান 5 পাই সি বাই 9। 8 দাগে আছে কোনো লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা ও ব্যাসার্ধের অনুপাত 2:1 হলে পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফলের কত গুণ? তাহলে এখানে উচ্চতা ও ব্যাসার্ধ এটা 2x এবং 1x, অর্থাৎ 2x এবং x ধরবো। মনে করি লম্ববৃত্তাকার শঙ্কুটির এখানে উচ্চতা ও ব্যাসার্ধের অনুপাত দেওয়া আছে। উচ্চতা h এটা সমান 2x একক ও ব্যাসার্ধ আর এটা সমান x একক। তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল বের করতে গেলে আমার এল প্রয়োজন, অর্থাৎ তির্যক উচ্চতা প্রয়োজন। তির্যক উচ্চতা এল হলে আমরা জানি সম্পর্ক হচ্ছে এল স্কোয়ার সমান এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। তাহলে এখান থেকে পাই এল সমান রুট অফ এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। তো এইচ এর মান 2x বসিয়ে দিলাম এবং আর এর মান x, এখানে x বসিয়ে দিলাম, সমান রুট 2 দুগুণে 4 অর্থাৎ 4x স্কোয়ার প্লাস x স্কোয়ার সমান রুট 5x স্কোয়ার একক। তাহলে তির্যক উচ্চতাও বেরিয়ে গেল। অতএব পার্শ্বতলের ক্ষেত্রফল সমান পাই আর এল সমান, আচ্ছা এখানে পার্শ্বতলের ক্ষেত্রফল এবং পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফলের কত গুণ? তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল এটা হলো পাই আর এল, যেখানে পাই বসালাম, আর ফর এক্স বসালাম, এল ফর, আচ্ছা এটা সরল করলে পাই এক্সটা চলে আসবে বাইরে, x√5। তাহলে এখানে x√5, তো পাই এক্স স্কোয়ার √5 এটা। আর ভূমির ক্ষেত্রফল সমান পাই আর স্কোয়ার, বৃত্তাকার ভূমি, বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার সমান পাই এক্স স্কোয়ার। তাহলে এটা এর কত গুণ সেটা বের করতে হবে। তো কত গুণ বের করতে গেলে আমরা পাই এক্স স্কোয়ার বাই √5 তাকে ভাগ করব পাই এক্স স্কোয়ার দিয়ে, তাহলে পাচ্ছি √5। তাহলে অতএব √5 গুণ ভারী না, √5 এখানে আছে কি, এখানে পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফলের কত গুণ? তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফলের √5 গুণ, তাহলে এটা হবে √5 গুণ। পরবর্তী হচ্ছে 9 দাগ। একই উচ্চতা বিশিষ্ট একটি আয়ত ঘনকাকার ও একটি ঘনকাকার বাক্সের মধ্যে
আয়তঘনকাকার বাক্সটির দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে উচ্চতার 7 গুণ ও 3 গুণ। সবচেয়ে বেশি কয়টি ঘনকাকার বাক্স আয়তঘনকাকার বাক্সে রাখা যাবে? তাহলে ঘনকাকার বাক্সের এটা এক কথায় উত্তর বলা যায় যে আচ্ছা 3 সাথে 21টি, বা আমরা যদি উভয়ের উচ্চতা এখানে সি ধরে নেব বা উভয়ের উচ্চতা এক্স ধরে নেব। তাহলে মনে করি আয়তঘন ও ঘনক উভয়ের উচ্চতা সমান এক্স, অতএব ঘনকের বাহুর দৈর্ঘ্য সমান এক্স একক ও আয়তন সমান এক্স কিউব ঘন একক। আচ্ছা, তাহলে এটা আয়তঘন হলো, এই ঘনক হলো। এবার লিখবো আয়তঘনের দৈর্ঘ্য ব্র্যাকেটে এটা উচ্চতা 7 গুণ, তাহলে 7x একক, প্রস্থ এটা উচ্চতার 3 গুণ আছে, তাহলে 3x একক, আর উচ্চতা x একক আছে, অতএব আয়তন সমান এ বি সি, এ সি ফর উচ্চতা। তাহলে এ হলো 7x, বি হলো 3x, আর সি হলো x, এত ঘন একক। তাহলে এটা হচ্ছে 3 সাথে 21 এক্স কিউব ঘন একক। তাহলে অতএব ঘনকের সংখ্যা, যে কটা ঘনক আয়তঘনের মধ্যে রাখা যাবে সেই ঘনকের সংখ্যা সমান 21 এক্স কিউব বাই 21 এক্স কিউব বাই এক্স কিউব। এক্স কিউব কেটে গেলে সমান এটা হলো 21। এরপর 10-এর দাগে আছে এ সমান বি সাইন থিটা প্লাস কস থিটা, সি সমান ডি সাইন থিটা মাইনাস কস থিটা হলে এ ও সি এর থিটা পর্যন্ত সম্পর্ক নির্ণয় করো। থিটা পর্যন্ত সম্পর্ক অর্থাৎ এমন কোনো সম্পর্ক বের করতে হবে যার মধ্যে কোনো থিটা থাকবে না। 4/10 এ সমান বি ইন্টু সাইন থিটা প্লাস কস থিটা, আর সি সমান ডি ইন্টু সাইন থিটা মাইনাস কস থিটা, এটা দেওয়া আছে। তাহলে প্রথম সম্পর্ক থেকে পাই যে অতএব সাইন থিটা প্লাস কস থিটা এটা সমান এ বাই বি। তাহলে এখান থেকে পাই সাইন থিটা মাইনাস কস থিটা সমান সি বাই ডি। অতএব সাইন থিটা প্লাস কস থিটা যদি স্কোয়ার করি আর এটা স্কোয়ার করলাম, সাইন থিটা মাইনাস কস থিটা তার হোল স্কোয়ার। তাহলে এটা স্কোয়ার করেছি, তাহলে এ বাই বি তার হোল স্কোয়ার হবে, এদিকটা স্কোয়ার করেছি অর্থাৎ সি বাই ডি তার হোল স্কোয়ার হবে। তাহলে আমরা আবার জানি যে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হলো এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। তো এখানে সেটাই লিখব যে এখানে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার আছে, তাহলে এটা অ্যাকচুয়ালি 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার
ডান দিকে থাকছে এ স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার বাই ডি স্কোয়ার। সাইনের ক্ষেত্রে প্লাস কোসের ক্ষেত্রে সমান 1, তাহলে 2 × 1 ইজ ইকুয়াল টু এ স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার বাই ডি স্কোয়ার। অতএব এ স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার বাই ডি স্কোয়ার এটা সমান 2। তাহলে এটা হলো থিটা পজিটিভ সম্পর্ক এ ও বি এর মধ্যে। 11তে আছে যে কোনো দুটি সূক্ষ্মকোণের সাহায্যে প্রমাণ করো কোনো স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য ও সূর্যের উন্নতিকোণের মধ্যে বিপরীত সম্পর্ক আছে। স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য ও সূর্যের উন্নতিকোণের মধ্যে বিপরীত সম্পর্ক আছে। তাহলে মনে করলাম যে এবি স্তম্ভ আর বিসি তার ছায়ার দৈর্ঘ্য। তাহলে সূর্যের অবস্থান মোটামুটি এইখানে। তাহলে মনে করি স্তম্ভ এবি এর ছায়ার দৈর্ঘ্য বিসি, এই কোণটা থিটা, এই কোণটাকে থিটা ধরলাম। তো এখানে আছে যে কোনো দুটি সূক্ষ্মকোণের সাহায্যে প্রমাণ করো যে কোনো স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য ও সূর্যের উন্নতি কোণের মধ্যে বিপরীত সম্পর্ক আছে। তাহলে এটা থিটা ধরলাম, থিটা সমান 30 ডিগ্রি। এখন যদি সূর্যের উন্নতি কোণ বাড়িয়ে দিই, অর্থাৎ তখন ছায়ার দৈর্ঘ্য হবে বিডি, এবং এটা মনে করো 60 ডিগ্রি, তখন সূর্যের উন্নতি কোণ, সূর্য এরকম জায়গাতে আছে। তাহলে মনে করি উন্নতি কোণ যখন 30 ডিগ্রি, ছায়ার দৈর্ঘ্য তখন বিসি, ও যখন 60 ডিগ্রি, ছায়ার দৈর্ঘ্য তখন বিডি। তাহলে এখানে বিসি ইজ গ্রেটার দেন বিডি, বিসিটা বিডি এর চেয়ে বড়। তাহলে আমাকে দেখাতে হবে যে ছায়ার দৈর্ঘ্যটা থিটা বা উন্নতি কোণের সাথে ব্যস্ত সম্পর্কে আছে। তো এখানে এবিটা ফিক্সড, এবি বাই এবি বাই বিসি, অর্থাৎ এটা স্তম্ভের দৈর্ঘ্য, এটা ছায়ার দৈর্ঘ্য, এটা সমান tan থিটা, অর্থাৎ tan 30 ডিগ্রি, আর এবি বাই বিডি এটা সমান tan 60 ডিগ্রি। আচ্ছা, এখানে দরকার নেই, আমরা এখান থেকে বলতে পারছি অর্থাৎ উন্নতি কোণ বাড়লে মানে কি, ওটা 30 ডিগ্রি থেকে 60 ডিগ্রি বাড়লে ছায়ার দৈর্ঘ্য কমে, যেটা কমে বিসি থেকে বিডি হলো, বিসি থেকে বিডি। অতএব ছায়ার দৈর্ঘ্যের সাথে উন্নতি কোণের বিপরীত সম্পর্ক। কোনো পরিসংখ্যা বিভাজন ছক থেকে প্রাপ্ত তথ্যের মধ্যমা এত আছে। মধ্যমা শ্রেণী বরাবর নিচের ছকটি পূরণ করো।
এখানে মধ্যমা সমান দেওয়া আছে 14.5 প্লাস 45/2 মাইনাস 16/8 ইন্টু 5। তাহলে প্রথমে আমাকে বের করতে হবে শ্রেণী সীমানা। তারপর আছে পরিসংখ্যা, ক্রমযৌগিক পরিসংখ্যা। তাহলে দেখো এখানে প্রথম শ্রেণী সীমানা বের করতে হবে। তো নিম্ন সীমা 14.5, শ্রেণী দৈর্ঘ্য 5। তাহলে এখানে হবে, আচ্ছা তাহলে নিম্ন সীমা লিখি। নিম্ন সীমা সমান 14.5, উচ্চ সীমা সমান 14.5 প্লাস 5 সমান 19.5। তাহলে এখানে 14.5 থেকে 19.5। আর এটা পরিসংখ্যা, এর নিচে পরিসংখ্যা লেখা থাকে। আমরা জানি যে n/, এখানে হয় মধ্যমা সমান l প্লাস n/2 মাইনাস cf/f ইন্টু h। তাহলে এটা f, পরিসংখ্যা 8। তারপরে ক্রমযৌগিক পরিসংখ্যা, আর এখানে ক্রমযৌগিক পরিসংখ্যা এটা এটা হচ্ছে মধ্যমা শ্রেণীর আগের শ্রেণীর ক্রমযৌগিক পরিসংখ্যা প্লাস ওই শ্রেণীর পরিসংখ্যা এটা। তাহলে এটা হলো 16 প্লাস, অর্থাৎ cf প্লাস f 8, এটা সমান 24। তাহলে এখানে 24 বসবে। তাহলে আজকে ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে, আর আমার চ্যানেল প্রথমে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। ধন্যবাদ।